নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি অহনা। শুরু করছি সেরা 10, আর সেরা 10-এর শুরুতেই চোখ রাখবো বাংলার খবরের দিকে। জাতীয় জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে ব্যারাকপুরে রাজ্যকে নিশানা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রবিবার ব্যারাকপুরে গান্ধীঘাটে যান রাজ্যপাল, যেখানে বাবুজি শ্রদ্ধা জানান ও রামধনু শোনেন রাজ্যপাল। এরপরই সাংবাদিকদের কাছে রাজ্যকে নিশানা করে মন্তব্য করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপালের মন্তব্যে তীব্র প্রতিবাদ জানান রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। মহাত্মা গান্ধীর মৃত্যু দিবসে এদিন আলিপুরে প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে শ্রদ্ধা জানান ফিরহাদ হাকিম। বাবুজিকে শ্রদ্ধা জানানোর শেষে রাজ্য নিয়ে রাজ্যপালের করা মন্তব্য নিয়ে তোপ দাগেন ফিরহাদ হাকিম। लोग कहते हैं कि पश्चिम बंगाल गैस चैम्बर ऑफ डेमोक्रेसी बनता जा रहा है, ये हम बर्दाश्त नहीं कर सकते। पश्चिम बंगाल एक वो लेबोरेटरी बन जाए जहाँ मानव अधिकारों का हनन हो, ये हम बर्दाश्त नहीं कर सकते। आप और हम सबका कर्तव्य है कि भारत के संविधान के श्रेष्ठ सिद्धांतों को मानते हुए इस बात में कोई कमी नहीं रखें कि समाज में शांति रहे, लोगों के मानव अधिकार का पूरा संरक्षण हो और शासन व्यवस्था इसकी ओर सजग रहे। अनेक प्रयास किए पर नवाना का एक स्टांस रहा, ऑल इज वेल। ये ठीक नहीं है। মহামহিম রাজ্যপালকে অনুরোধ করছি, দয়া করে এই গ্যাস চেম্বারে থাকবেন না। আপনি দয়া করে এবার মুক্তি পান, চলে যান দিল্লি বা রাজস্থান, আপনার যেখানে। কারণ বাংলার মানুষ হিসেবে আমরা সবাই ভালো আছি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ভালো রেখেছে বলেই আমরা বাংলার মানুষেরা মিলে 213 আর 7 220টা আসন দিয়ে মুখ্যমন্ত্রীকে ওই জায়গাটায় দিয়েছি, যেটা এর আগে কোনো দল এককভাবে এত আসন পেয়ে আসেনি, যেটা মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করে এবং তার প্রতি সমর্থন জানিয়ে বাংলার মানুষ সেই ভোটটা দিয়েছে। আপনি বাংলার মানুষের থেকে বেশি জ্ঞানী যদি নিজেকে ভাবেন, তাহলে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। পেগাসাস নিয়ে ফের বিস্ফোরক সুকান্ত মজুমদার। কলকাতা পুলিশও পেগাসাস ব্যবহার করে দিল্লির নেতাদের ফোনে আড়ি পাতে বলে অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি। যদিও সুকান্তকে পাল্টা দিতে ছাড়েনি রাজ্যের শাসক দল তৃণমূলও। পেগাসাসে কে দোষী তা প্রমাণ হয়ে গেছে। এখন দোষ ঢাকতে সাফাই দিচ্ছে বিজেপি, দাবি তৃণমূল সাংসদ শান্তনু সেনের। পেগাসাস নিয়ে মন্তব্যের জন্য নিজের দলের মধ্যে বিজেপি রাজ্য সভাপতি তিরস্কৃত হবেন বলে কটাক্ষ বিধায়ক তাপস রায়ের। পেগাসাস কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় কোনো সংস্থা, তদন্তকারী সংস্থা পেগাসাস ইউজ করতে পারে, আমি যতদূর আইন জানি। এবং আমাদের রাজ্যেও এই পেগাসাসের ব্যবহার হয়েছে বলে আমাদের কাছে বিভিন্ন সূত্র মারফত খবর এসেছে। পশ্চিমবঙ্গ পুলিশ, রাজ্য পুলিশ পেগাসাস ব্যবহার করেছে বিরোধী দলের নেতাদের ফোনে স্নুপিং করার জন্য। বিষয়টা শুনে আমার মনে পড়ছে, ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম যে একটা চোর চুরি করে পালিয়ে গেছে, যখন ধরা পড়েছে তখন বলছে আমার জিনিসই ও চুরি করেছে। আসল তথ্যটা গতকাল সারা বিশ্ব জেনে গেছে। পেগাসাস এনএসও থেকে নরেন্দ্র মোদী ইসরায়েলে গিয়ে যে ডিল করেছিলেন, সেই ডিলের ভিত্তিতে 2017 সালে $2 বিলিয়ন খরচা করে তিনি যে তথ্যটা যেটা কিনেছিলেন, স্পাইওয়্যারটা, সেটা সাংবাদিক থেকে, বিরোধী দলনেতা থেকে, বিভিন্ন মাধ্যমের লোকেদের থেকে শুরু করে তার নিজের মন্ত্রিসভার সদস্যদের ওপর তিনি সেটা লাগিয়েছিলেন। আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বাদ পড়েননি। এবং আমরা যখন মনসুন সেশনে এটা নিয়ে বিরোধিতা করেছিলাম, আমাকে পুরো মনসুন সেশন তারা সাসপেন্ড করেছিলেন। শুধু তাই না, হরদীপ সিং পুরী মাননীয় মন্ত্রী অকথ্য ভাষায় আমায় গালিগালাজ করেছিলেন এবং প্রধানমন্ত্রী জানতেন যে তিনি দোষী, তাই তিনি সাহস পাননি বিরোধীদের এতবার বলা সত্ত্বেও দুই হাউসের কোনোটাতে এসে তার বক্তব্য পেশ করার। এই যে একটা রাজ্যে একটি দলের সভাপতি এবং সাংসদ এই ধরনের কথাবার্তা বলছে, তাহলে কি কেন্দ্রের সরকার নেই, না কেন্দ্রের গোয়েন্দা দপ্তর নেই, না কি বলতে চাইছে আমার বোধগম্য হচ্ছে না। বুঝে শুনে জানি না এটা এই বলার জন্য ও আগামী দিনে ওর দলের কাছেও না ভর্ৎসিত হয়।
ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেপ্তার এক বিজেপি নেতা। শনিবার রাতে শ্যামনগর নোয়াপাড়ার খুন হন তৃণমূল নেতা গোপাল মজুমদার। তৃণমূল নেতাকে গুলি করার পর মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তদন্তে নেমে বিজয় মুখোপাধ্যায় নামে এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে নোয়াপাড়া থানার পুলিশ। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। তৃণমূলের দাবি বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই খুন করেছে। অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপির পাল্টা দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বিধাননগরে প্রচার উত্তেজনা, মহিলাদের মারধরের অভিযোগ, বিজেপি নেতা শিলভদ্র দত্তকে হেনস্থার অভিযোগ। রবিবাসরীয় প্রচারে বেরিয়েছিলেন বিধাননগর পুর নিগমের 31 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দেবাশিস জানা। সঙ্গে ছিলেন শিলভদ্র দত্ত। মহিলাদের মারধর করা হয় বলে অভিযোগ। পূর্ত ভবনের কাছে ঘটে ঘটনাটি। অভিযোগের তীর তৃণমূলের দিকে। সব অভিযোগ অস্বীকার তৃণমূলের। সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার ঘিরে বিজেপির দলীয় কোন্দল ফের একবার প্রকাশ্যে এলো বাঁকুড়ায়। রবিবার সকালে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা অফিস লাগোয়া সহ শহরের বিভিন্ন এলাকায় ওই পোস্টার দেখা যায়। পোস্টারে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতিকে না মানা ও পদত্যাগের কথা লেখা রয়েছে। বিষ্ণুপুরে বিজেপি কর্মীরা পোস্টার দিয়েছে বলে সেখানে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি বিজেপি বাঁকুড়া জেলার 2টি সাংগঠনিক সভাপতি বদল হয়েছে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিল্লেশ্বর সিংহকে এবং বাঁকুড়ার জন্য সুনীল রুদ্র মণ্ডলকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরপরই জেলায় বিজেপির কোন্দল ক্রমশ প্রকাশ্যে আসতে শুরু করে। বিজেপিতে ভাঙন আসানসোলে। রবিবার আসানসোলের 84 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দেবাশিস সরকারের সমর্থনে এক প্রচার সভায় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন 35 জন বিজেপি কর্মী সমর্থক এবং জামুরিয়া থেকে বিজেপি নেতৃত্বসহ 45 জন বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে। আসানসোল পুর নিগমের নির্বাচনের আগে বিজেপির গেরুয়া ছেড়ে ঘাসফুলে যোগদান বিজেপির শক্তি যেমন ক্ষয় হলো, তেমনই শাসক শিবিরে অনেকটাই মজবুত হলো বলে জানিয়েছে রাজনৈতিক মহলের একাংশ। কলকাতার রবিনসন স্ট্রিটের ছায়া হাওড়া শিবপুরে নিজের মেয়ের দেহ আগলে রাখলেন মা। খবর পেয়ে দেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রের খবর, শিবপুরের কাসুন্দিয়ায় এক বাড়িতে মেয়ে দীপ্তিকে নিয়ে থাকতেন বৃদ্ধা শ্যামলী মল্লিক। বেশ কিছুদিন ধরেই দীপ্তির কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না বলে জানা গিয়েছে। রবিবার শ্যামলী দেবীর এক আত্মীয় খাবার দিতে গিয়ে ঘর থেকে পচা গন্ধ পান। ঘরে ঢুকে তিনি দেখেন শ্যামলী দেবী মেয়েকে আগলে বসে আছেন। বিষয়টি জানাজানি হতেই ছুটে আসেন প্রতিবেশীরা। মানসিক ভারসাম্যহীন শ্যামলী দেবী জানান তিনি জানেন না মেয়ে কোথায়। শিবপুর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। এখনও সংকটমুক্ত নন প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। তবে আগের তুলনায় অক্সিজেন কম লাগছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। 2 থেকে 3 লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই খাবার খাচ্ছেন তিনি। নতুন করে কোনো শারীরিক সমস্যা না হলেও শিল্পীর রক্তচাপ কম বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে। ভ্যাসো প্রেশারের সাহায্যে তার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। কিংবদন্তি সঙ্গীত শিল্পীর একাধিক অঙ্গ ঠিকমতো কাজ করছে না, নিয়মিত অক্সিজেন দিতে হচ্ছে। তবে জ্ঞান রয়েছে সন্ধ্যার। এখনও করোনা মুক্ত না হওয়ায় শ্বাস প্রশ্বাসের সমস্যা রয়েছে বলে জানানো হয়েছে। ছুটির রবিবারে শহরে দুর্ঘটনা। বিয়েবাড়ির মিনিবাস উল্টে জখম 2 শিশুসহ 12 জন। ডোরিনা ক্রসিংয়ের কাছে ঘটে ঘটনাটি। এদিন দুপুরে বিয়েবাড়ির যাত্রীদের নিয়ে পার্ক সার্কাস থেকে বাঁকড়ার দিকে যাচ্ছিল মিনিবাসটি। এসপ্ল্যানেডের কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। জখমদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। কী কারণে দুর্ঘটনার তা খতিয়ে দেখছে পুলিশ। শীতের শেষ লগ্নে ছক্কা হাঁকালো উত্তরে হাওয়া। রবিবার জানুয়ারি শীতলতম দিন। সর্বনিম্ন তাপমাত্রা নামলো 11 ডিগ্রিতে। 9 বছরের রেকর্ড ঠান্ডা জানুয়ারিতে। তবে এই হাড় কাঁপানো শীত খুব বেশি দিন স্থায়ী হবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বুধবার থেকে বাড়বে তাপমাত্রার পারদ। বৃষ্টির আশঙ্কা সরস্বতী পুজোয়। সেরা 10-এ এখন সময় ছোট্ট একটা বিরতির। সঙ্গে থাকুন। এখন নজর রাখবো দেশের খবরের দিকে। পেগাসাস ফের সুপ্রিম ইস্যু।
ইসরায়েলি এই স্পাইওয়ার কাণ্ডের তদন্ত চেয়ে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন আইনজীবী ML শর্মা। কেন্দ্রের মোদী সরকার যে ইসরায়েলের থেকে পেগাসাস সফটওয়্যার কিনেছিল তা স্পষ্ট জানিয়েছে মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস। এবার তা নিয়ে তদন্ত চেয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন শর্মা। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে FIR দায়েরের দাবি জানিয়েছেন তিনি। এর আগেও সুপ্রিম কোর্টে পেগাসাস নিয়ে পিটিশন দেন শর্মা। তার বক্তব্য, জনগণের টাকায় এই ইসরায়েলি স্পাইওয়্যার কিনেছে কেন্দ্রের মোদী সরকার জনতার ওপরই নজরদারি চালাতে, তাদের বক্তব্য তথ্য হাতাতে, তাদের ফোনে আড়ি পাততে। শুধু তাই নয়, পেগাসাসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জড়িত থাকার অভিযোগ নিয়ে সরব হয়েছেন শর্মা। ভারত সরকার নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটি ইউটিউবে ব্লক করে দিলেও তিনি সেই কপি জোগাড় করে জমা দেন সুপ্রিম কোর্টে। ফের বিতর্কের শিরোনামে মোহন ভাগবত আজকের মণিপুরকে মহাভারতের সঙ্গে তুলনা করে বিতর্ক বাঁধালেন RSS প্রধান। ভাগবতের এই মন্তব্য ভোটের আগে ফের সরগরম মণিপুর। RSS প্রধানকে তুলোধনা করেছে কংগ্রেস। মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা দাবি করেছে বিভিন্ন মণিপুরী সংগঠন। এখনও হেরিটেজ কাউন্সিল, IKL, AIMS, KS এর মতো সংগঠন ভাগবতের মন্তব্যের ব্যাখ্যা চেয়েছে। আসন্ন মণিপুর বিধানসভা ভোটে জয় নিয়ে আশাবাদী বিজেপি। মণিপুর বিধানসভার 60টি আসনেই লড়বে তারা। 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে বিজেপি। আত্মবিশ্বাসী বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। মণিপুরে লড়তে চলেছে শিবসেনাও। 15 আসনে প্রার্থী দেওয়া হতে পারে বলে সেনার পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। দেশের প্রধানমন্ত্রী হোক বা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, ভারতকে হিন্দু রাষ্ট্র বানানো থেকে কেউ আটকাতে পারবে না। প্রয়াগরাজ ধর্ম সংসদের তরফে বিতর্কিত মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। ধর্ম সংসদের সদস্য ভবিষ্যৎবাণী করে বলেছেন 2023-এর মধ্যে ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে। এর আগে হরিদ্বার ধর্ম সংসদের তরফে হিন্দু রাষ্ট্র নিয়ে মন্তব্য দেশ জুড়ে শোরগোল ফেলেছিল। রবিবার হিন্দু ধর্ম সংগঠনের জনসভা থেকে জয় রাম জয় হিন্দু রাষ্ট্র নামে স্লোগান তোলা হয়। মহাত্মা গান্ধী প্রয়াণ দিবসেও পিছু ছাড়ল না বিতর্ক। টুইটে গান্ধীজিকে স্মরণ করে ফের একবার বিজেপি RSSকে বিঁধলেন রাহুল। টুইটে রাহুল লিখেছেন, এক হিন্দুত্ববাদী হত্যা করেছিলেন গান্ধীজিকে। সমস্ত হিন্দুত্ববাদী মনে করে গান্ধীজিকে হত্যা করলেই সব শেষ হয়ে যায়, কিন্তু তা আদৌ নয়। গান্ধীজি আজও দেশবাসীর মনে বেঁচে আছেন। 30শে জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস। ঘটনাচক্রের দিনটি রবিবার। মন কি বাতের 85তম পর্বে দেশের জনগণ এবং সরকারের প্রশস্তিতেই মন দিলেন মোদি। রাজধানীর ইন্ডিয়া গেটের সামনে গত 5 দশক ধরে অনির্বাণ ছিল অমর জওয়ান জ্যোতি শিখা। সে শিখা মিশে গেছে ন্যাশনাল ওয়ার মিউজিয়াম বা জাতীয় যুদ্ধ স্মারকে, যা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। মন কি বাতে সেই প্রসঙ্গ টেনে মোদি বলেন, অমর জওয়ান জ্যোতি সরানোর সিদ্ধান্ত অনেকেই সমর্থন করেছেন। দেশের প্রবীণ নাগরিকরা তাকে চিঠি দিয়ে জানিয়েছেন জাতীয় যুদ্ধ স্মারকে অমর জওয়ান জ্যোতি স্থান পাওয়ায় জওয়ানদের প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন করা হয়েছে। দেশে প্রাপ্তবয়স্কদের 75% করোনার টিকাকরণ কাজ শেষ হয়েছে। এই উপলক্ষে দেশবাসীকে টুইটে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, প্রাপ্তবয়স্কদের 75% টিকাকরণ সম্পূর্ণ। এই গুরুত্বপূর্ণ কৃতিত্বের জন্য সহ নাগরিকদের অভিনন্দন। যারা আমাদের টিকাদান অভিযানকে সফল করেছেন তাদের জন্য গর্বিত। শনিবারই স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জানিয়েছিলেন, দেশের প্রাপ্তবয়স্কদের মধ্যে 75% করোনা টিকাকরণ শেষ হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর টুইটের পর রবিবারই দেশবাসীকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী। গত কয়েকদিনের মতো রবিবার সামান্য কমল দেশে করোনা সংক্রমণের হার। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন 2,35,532 জন। দেশের অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা 20,04,333। তবে বেড়েছে মৃতের সংখ্যা। গত 24 ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন 893 জন। করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ে সবচেয়ে খারাপ অবস্থা ছিল মহারাষ্ট্রের। সে রাজ্যেও গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা কমেছে।
করোনা আক্রান্ত বলিউড অভিনেত্রী কাজল রবিবার সাত সকালে নিজের সোশ্যাল সাইটে দুঃসংবাদটা বেশ মজা করে দিলেন ডিডিএলজে নায়িকা। মেয়ে নাইসার ছবি শেয়ার করে কাজল লিখেছেন তিনি কোভিড পজিটিভ, তবে নিজের নাকটা ভক্তদের দেখাতে চান না নায়িকা। সেই কারণেই পৃথিবীর সবথেকে মিষ্টি হাসিটা শেয়ার করেছেন তিনি। মেয়ে নাইসাকে খুব মিস করছেন বলেও জানিয়েছেন কাজল। তার শারীরিক অবস্থা কেমন তা নিয়ে সোশ্যাল সাইটে তেমন কিছু না লিখলেও কাজল যে বেশ সুস্থই আছেন বলে জানা গেছে। জম্মু কাশ্মীরের পুলিশের সঙ্গে দুটি পৃথক সংঘর্ষে মৃত্যু হল জৈশ-ই মোহাম্মদের এক কমান্ডার সহ 5 জঙ্গির। পুলিশ সূত্রে খবর, জঙ্গি বিরোধী অভিযান চালানোর সময় পুলওয়ামা এবং বুদগামে দুটি সংঘর্ষ হয়। একটি টুইট বার্তায় পুলিশের তরফে জানানো হয়েছে গত 12 ঘন্টায় জোড়া সংঘর্ষে পাক মদতপুষ্ট 5 জঙ্গি মারা গিয়েছে। নিহতদের মধ্যে রয়েছে জৈশ-ই মোহাম্মদ কমান্ডার জাহিদ ওয়ানি লোথপুরা বিস্ফোরণের ঘটনায় অন্যতম অভিযুক্ত। ওই বিস্ফোরণে 40 জন সিআরপিএফ জওয়ান মারা যায়। সেরা 10-এ এখন সময় ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। এবার নজর রাখবো বিদেশের খবরের দিকে। রুশ আগ্রাসন ঠেকাতে এবার আসরে নামল ব্রিটেন। পুতিন প্রশাসনের ওপর চাপ বাড়াতে পূর্ব ইউরোপে সেনা বাড়াতে চলেছে বরিসের দেশ। এর আগে ইউক্রেন সীমান্তে সেনা বাড়ানোর কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার সেই পথে হাঁটলেন বরিস জনসনও। অন্যদিকে ইউক্রেন সীমান্তে সেনা বাড়িয়ে চলেছে মস্কো। যদি রাশিয়া হামলা চালায় তার পরিণাম ভালো হবে না, ভয়ঙ্কর ফল ভোগ করতে হবে দুপক্ষকেই, এই হুমকি দিয়েছে ব্রিটেন। এই পরিস্থিতির মধ্যে রাশিয়া সফরে যেতে পারেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। বৈঠক করতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। ইউক্রেন সীমান্তে সেনা পাঠিয়ে ব্রিটেন স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা রুশ আগ্রাসনের কাছে মাথা নত করবে না, বরং ন্যাটো অন্তর্ভুক্ত দেশগুলির পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, এমনটাই মনে করছে আন্তর্জাতিক মহল। বরিস প্রশাসন সূত্রে খবর, প্রয়োজন পড়লে সেনার সংখ্যা বাড়ানো হবে। ইউক্রেন রাশিয়ার মধ্যে চলা সংঘাতের মধ্যেই পূর্ব ইউরোপে ফৌজ পাঠানোর সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রায় 8,000 জনের একটি বাহিনীকে প্রস্তুত রেখেছে পেন্টাগন। পূর্ব ইউরোপে অল্প সংখ্যক সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা কয়েকদিন আগে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ বাঁধলে ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলির জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, আর তা বিবেচনা করেই এই সেনা পাঠানোর সিদ্ধান্ত বলে মনে করছেন আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞরা। তিনি দেশে বেশ জনপ্রিয়। প্রধানমন্ত্রী হয়েও সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে পারেন তিনি। তার সহজ সরল জীবনে অভিভূত হয়ে বারবার সোশ্যাল মিডিয়ার প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জানা গিয়েছে পরিবার সমেত গোপন জায়গায় গা ঢাকা দিয়েছেন কানাডিয়ান প্রধানমন্ত্রী। সংবাদ মাধ্যম থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী করোনা টিকা নিয়ে সরকারের নির্দেশিকার কারণে যে প্রতিবাদ চলছে, সেই কারণে রাজধানীর বাসভবন ছেড়ে অন্য কোথাও চলে যেতে হয়েছে ট্রুডোকে। রবিবার ঐতিহাসিক সফরে সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট ইসাক হারজোগ। এই প্রথম কোনো ইসরায়েলি প্রেসিডেন্টের আমিরশাহী সফর বলে ইসাকের অফিস সূত্রে জানানো হয়েছে। গালফ এই দেশটির সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে ইসাকের এই সফর ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ। ইসরায়েলের মতো ইরানকে নিয়ে চিন্তায় রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী এবং বাহরিন। ইরানের নিউক্লিয়ার ডিল ভীষণই উদ্বেগের পরিষদ তৈরি করেছে। দুদিনের সফরে আমিরশাহীর রাজা শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক ছাড়াও বিদেশমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদের সঙ্গে কথা বলবেন বিভিন্ন বিষয়ে। তাই এই সফরের কূটনৈতিক তাৎপর্য রয়েছে বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। আমেরিকার সবথেকে বেশি চাহিদা সম্পন্ন H-1B ভিসা রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস একটি প্রেস বিজ্ঞপ্তিতে এমনই জানিয়েছে। আগামী 1 মার্চ থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন, চলবে 18 মার্চ পর্যন্ত। এই সময়ের মধ্যে আবেদনকারীরা 2023 ফিসকাল বছরের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন বলে জানিয়েছে USCIS।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সাবমিট হওয়া প্রত্যেকটি রেজিস্ট্রেশনের জন্য একটি করে কনফার্মেশন নাম্বার দেওয়া হবে। এই নাম্বারের দ্বারা শুধুমাত্র রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য ট্র্যাক করা যাবে। ভিসা সংক্রান্ত কেস স্ট্যাটাস বা অন্য কোনো তথ্য পাওয়া যাবে না। সম্ভাব্য আবেদনকারীদের অনলাইন অ্যাকাউন্ট থাকতে হবে, যার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে এবং এর জন্য প্রসেসিং এবং রেজিস্ট্রেশন ফি হিসেবে $10 খরচ করতে হবে আবেদনকারীদের। প্রতি বছর আমেরিকা 65,000 H-1B ভিসা জারি করে। এর ফলে সারা বিশ্বে সবথেকে বেশি 70% ভারতীয় আবেদনকারীরা সুবিধা পান। অস্ট্রেলিয়ায় কোভিড বিধি বিরোধী বিক্ষোভ যেন থামতেই চাইছে না। শয়ে শয়ে বিক্ষোভকারী মিছিল করে প্রতিবাদ দেখান। বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল মিছিল ছত্রভঙ্গ করতে এবং অপ্রীতিকর পরিস্থিতি রুখতে। যদিও সেসবের তোয়াক্কা না করেই বিক্ষোভ প্রদর্শন করেন প্রতিবাদীরা। মেলবোর্নেও আবারও সরকারি বিধিনিষেধের বিরুদ্ধে সরব হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন মানুষ। মিছিল বের করে পোস্টার হোর্ডিং নিয়ে সরকার বিরোধী স্লোগান দিতে দেখা যায় বিক্ষুব্ধদের। শুক্রবারই সেদেশে করোনার বলি হন 100 জন। অতিমারি পর্বে এত মানুষের মৃত্যু সেদেশেই প্রথম। দেশের বিভিন্ন প্রান্তে এই বিক্ষোভ মিছিলে শিকে কোভিড বিধি। উদ্বেগে অস্ট্রেলিয়ার স্বাস্থ্যকর্তারা। সেরা 10 আজকের মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।